বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম বলবিদ্যার তরঙ্গ তৃতীয় অধ্যায়। এর আগে আমরা তরঙ্গের বেসিক জিনিস নিয়ে আমরা প্রথম লেকচারে পড়ছিলাম। এখন তারই ধারাবাহিকতায় কোয়ান্টাম বলবিজ্ঞানের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যেই তরঙ্গের সমীকরণ আমরা সেটা আজকে প্রতিপাদন করব। এখন আমরা দেখব সাধারণ আকারের তরঙ্গ সমীকরণ, অর্থাৎ m ভরের কোনো কণার গতিশীলতার পর্যায়ে বৃত্ত ঘটলে তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গ ফাংশনকে সাই দ্বারা প্রকাশ করা হয় এবং তরঙ্গ ফাংশনের সংজ্ঞা হতে সাই ইকুয়ালস টু a টু দি পাওয়ার ikx মাইনাস ওমেগা টি কে সঞ্চালন ধ্রুবক, a বিস্তার এবং আমাদের x হচ্ছে অবস্থান। ঠিক আছে, তো যাই হোক, এর আগে আমরা তরঙ্গের যে বেসিক যে ক্লাস ছিল আমরা ওখানে দেখেছিলাম যে তরঙ্গ সংজ্ঞা হতে যে তরঙ্গের যে সমীকরণ সাই ইকুয়ালস টু a টু দি পাওয়ার ikx মাইনাস ওমেগা টি, আমরা এটা নিয়ে পড়ছিলাম। এখন আমরা দেখব যে এই সমীকরণটাকে কিভাবে আমরা প্রতিপাদন করতে পারি। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে আলবার্ট আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে আলবার্ট আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে যা আমরা পেতে পারি সেটা হচ্ছে গিয়ে ইকুয়ালস টু এইচ নিউ। এখন এটা আমরা সমীকরণটা জানি, এখন এখান থেকে আমরা কিভাবে কনভার্ট করব সেটা হচ্ছে বড় কথা। এখন দেখুন, আমি যদি এটাকে এরকম লিখি, অর্থাৎ টোয়াইস বাই যদি চলে যায় তাহলে আমাদের আগের লাইন ফিরে পাওয়া যায়। এখন এইচ এখানে থাকা যে কথা এখানে থাকা একই কথা, তাহলে আমরা এইচ বাই টোয়াইস বাই এটার মান লিখতে পারি, সেটা হচ্ছে এইচ কাট এবং 2 পাই নিউ, অর্থাৎ এখানে নিউকে কম্পাঙ্ক হিসাবে প্রকাশ করে, অর্থাৎ 2 পাই নিউ এটাকে আমরা লিখতে পারি ওমেগা। তার মানে আমরা ইকুয়ালস টু এস নিউ ইকুয়ালস টু, এটা থেকে আমরা লিখতে পারি এইচ কাট ওমেগা। এখান থেকে যদি আমরা একটা মান বের করে রাখি ইকুয়ালস টু এইচ কাট নিউ, এখান থেকে যদি আমরা ওমেগার মানটা বের করি ওমেগা ইকুয়ালস টু ই বাই এইচ কাট। এখন আমরা এটা লিখলাম। আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটা সমীকরণ জানি, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন থেকে আমরা কি জানি, আমরা ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন ছিল সেটা ছিল আমাদের এরকম p ইকুয়ালস টু h বাই ল্যামডা, এরকম ছিল। এখন এখান থেকে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে আমরা যদি উপরে এবং নিচে টোয়াইস পাই দ্বারা গুণন করে দেই তাহলে আমাদের টোয়াইস বাই চলে গেলে আগের লাইনে থাকলো। এখন আমরা জানি h বাই টোয়াইস পাই লিখতে পারি h কাট এবং টোয়াইস পাই বাই ল্যামডা যেটা মান আসে k, কারণ আমরা জানি সঞ্চালন ধ্রুবক k ইকুয়ালস টু টোয়াইস পাই ল্যামডা। এখন আমরা এখান থেকে এই মানটা যদি বের করতে পারি p ইকুয়ালস টু h কাট k, এখন এখান থেকে আমরা k এর মানটা বের করতে পারি, সেটা হচ্ছে p ইকুয়ালস টু h কাট k যদি হয় আমরা লিখতে পারি k ইকুয়ালস টু p বাই h কাট। ঠিক আছে, এখন আমরা যে ওমেগার মান পেলাম এবং k এর মান পেলাম, এই k এবং ওমেগার মানটা যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই, দেখুন কি আসে, k এবং
ওমেগা এর মান 1 নং সমীকরণে বসিয়ে তাহলে আমাদের রেজাল্টটা কেমন আসে? আমাদের রেজাল্টটা এরকম আসে, এখানে psi equals to e to the power I px minus et divided by a squared। এখন আমরা এটাকে একটা সমীকরণের নাম দিতে পারি, সেটা হচ্ছে গিয়া 2 নং। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে এটা কিভাবে আসলো। এখন আমরা এই 2 নং সমীকরণটাকে x এর সাপেক্ষে যদি দুইবার ব্যবকলন করে নেই, অর্থাৎ 2 নংকে x এর সাপেক্ষে দুই নং সমীকরণকে যদি আমরা x এর সাপেক্ষে দুইবার ব্যবকলন করি তাহলে এর রেজাল্টটা কেমন আসে? এখন দেখুন, প্রথমবার যদি আমি ব্যবকলন করি x এর সাপেক্ষে x, এটা হচ্ছে একটা ধ্রুবক পদ, তার কোনো পরিবর্তন হচ্ছে না, এর a। এখন আমরা জানি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x আসে। e টু দি পাওয়ার এটার উপরে টোটাল যে মানটা আসে, আমরা এটাকে যদি x এর মতো কল্পনা করে নেই তখন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x চলে আসে, অর্থাৎ I px et divided by a square। এখন আমি বলেছিলাম যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যেহেতু প্রথমবার করেছিলাম, তাহলে এখানে a স্কয়ার ওর সাথেও আছে, এই অংশের সাথেও আছে, I এই অংশের সাথেও আছে, এই অংশের সাথেও আছে। এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে আসে আমাদের I p a স্কয়ার। এখান থেকে আমরা মানটা লিখতে পারি, সেটা হচ্ছে I p a স্কয়ার a e to the power I তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করে নেই তখন দেখুন কি আসে। যদি আমরা x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করে নিই, আমাদের আগে যা ছিল আমরা তাই লিখে নিই, I p a স্কয়ার। এখন এই ধ্রুবক পদটা আমরা রেখে দিলাম। এখন দেখুন এখানে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন যা আছে তাই e টু দি পাওয়ার x px et divided by a স্কয়ার। এখন আমরা দেখব যেহেতু x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, এখন এই রাশিটাকে ঠিক প্রথম আমি যেভাবে ডিফারেন্সিয়েশনটা করেছিলাম এটাকে ঠিক একইভাবে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে চলে আসে, অর্থাৎ যেখানে মান আসবে I p a স্কয়ার। ঠিক আছে, এখন এই জায়গা থেকে যদি আমি একটু সমাধান করে নিই, দেখুন যদি আমরা একটু নিচে করে নিই, এখন i এ গুণ করলে কি হয় i স্কয়ার, p এ গুণ করলে p স্কয়ার, a স্কয়ার গুণ করলে a স্কয়ার, আর a e to the power I px minus et divided by a স্কয়ার। আমরা এটার একটা মান পাইছিলাম, সেটা হচ্ছে 60। এখন আমরা এতটুকুর পরিবর্তে, অর্থাৎ যেহেতু a e to the power px minus et divided by a স্কয়ার এই মানটুকু এই 60 এর সমান, তাহলে আমরা এই মানের জায়গায় 60 বসিয়ে দেব। এখন দেখুন এখন আমরা এখান থেকে যে মানটা বের করতে পারি সেটা হচ্ছে কি, আমরা জানি i স্কয়ার ইকুয়ালস টু -1। এখন আমি i স্কয়ারের জায়গায় যদি -1 বসিয়ে দেই তখন আমরা i স্কয়ারটা মুছে ফেলবো,
আই স্কয়ারটা মুছে ফেলে আমরা আই স্কয়ারের জায়গায় -1 দেব, কারণ আমরা জানি যে আই স্কয়ার ইকুয়ালস টু -1। ওই -1 দ্বারা এটাকে গুণ করলে ওই যা আসে তাই হবে। এখন আমরা দেখব যে a স্কয়ার এখানে আছে ভাগ, এটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে কি গুণ। এখন দেখুন ডেল্টা স্কয়ার সাই ডেল্টা এক্স স্কয়ার এটা এই পাশে চলে আসলে অর্থাৎ a স্কয়ার ডেল্টা স্কয়ার সাই ডেল্টা এক্স স্কয়ার পি স্কয়ার সাই। এখন এই যে মাইনাসটা যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে পাঠিয়ে দিই, অর্থাৎ এই পাশে যদি আমরা পাঠিয়ে দিতাম তাহলে দেখুন কি হতো। একটু আমি ক্লিয়ার ভাবে লিখি, ঠিক আছে? এই মাইনাসটা এই পাশে পাঠিয়ে দিলে এই মাইনাস। এখন আমরা এটাকে একটা সমীকরণ দিতে পারি 3 নং, ঠিক আছে? তাহলে আমরা 3 নং পর্যন্ত দেখলাম কিভাবে আমরা এই পর্যন্ত বের করব, অর্থাৎ পি স্কয়ার সাই ইকুয়ালস টু মাইনাস a স্কয়ার ডেল্টা স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কয়ার। এরপর আমরা পরবর্তীতে আমরা এটা মুছে ফেলবো। সুতরাং আপনারা এখান থেকে এই পর্যন্ত করে নেবেন, করে নেওয়ার পরে তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমরা যেহেতু পরবর্তীতে চলে যাব, এখন আমরা এটা টোটালটাই মুছে ফেলবো, ঠিক আছে? এখন দেখুন আমরা আবার শুরু করব। যে মানটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ এটা 3 নং সমীকরণ দিয়েছিলাম। এখন আমরা যেই তরঙ্গ যে ফাংশনটা ছিল সাই ইকুয়ালস টু a e টু দি পাওয়ার মাইনাস px, অর্থাৎ i px মাইনাস et ডিভাইডেড বাই a স্কয়ার। এখন এই সমীকরণটাকে যদি আমরা t এর সাপেক্ষে একবার ব্যবকলন করে নেই, উক্ত সমীকরণকে, এখন উক্ত সমীকরণকে যদি আমরা t এর সাপেক্ষে একবার ব্যবকলন করি, তখন আসে ডেল্টা সাই ডেল্টা টি ইকুয়ালস টু, এর কোনো পরিবর্তন হবে না, a এবং e টু দি পাওয়ার x, এটা যদি আমরা x এর সাপেক্ষে তুলনা করি, e টু দি পাওয়ার i px et ডিভাইডেড বাই a স্কয়ার। এখন দেখুন আমরা যেহেতু t সাপেক্ষে আমরা উত্তরীকরণ করব, তাহলে i এর সাথে আছে এটার সাথে আছে, তখন a মাইনাসের মাইনাস এবং i যেহেতু এখানে আসছে আমরা অন্তরীকরণ করব t এর সাপেক্ষে, তখন t কে t সাপেক্ষে অন্তরীকরণ করা আসে 1। আমরা এখানে লিখতে পারি i e a স্কয়ার। এখন আমরা এটাকে যদি একটু লিখি সুন্দর করে, মাইনাস i e a স্কয়ার, এবং সেটা হচ্ছে কি আপনার a টু দি পাওয়ার i px মাইনাস et ডিভাইডেড বাই a স্কয়ার। এর মানটা ছিল আমাদের কত, সাই। এখন আমি এই টোটাল এই মানটার পরিবর্তে আমি সাই বসিয়ে দেব, এই সাই। এখানে ছিল আমাদের ডেল্টা সাই ডেল্টা টি। এখন দেখুন এই স্কয়ার আছে এখানে কি আমাদের ভাগ অবস্থায়, এপাশে আসলে সে গুণ হয়ে যাবে, তখন আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়ালস টু মাইনাস i e সাই, এবং এখানে তাহলে আমরা এ পর্যন্ত লিখলাম। এখন দেখুন আইটা যদি আমরা এই সাইডে পাঠিয়ে দিই তাহলে গুণটা হবে কি ভাগ, তাহলে এখান থেকে মাইনাস সহ যদি আমরা পাঠাই স্কয়ার বাই i অর্থাৎ ডেল্টা সাই ডেল্টা টি
ই সাই। এখন আমরা এটাকে 4 নং সমীকরণ দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে একটা মান আমরা দুটা মান পাইলাম। এখন আমরা জানি তরঙ্গস্থিত একটি কণার শক্তি দুটো উপাংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে ওই কণার গতিশক্তি এবং ওই কণার বিভব শক্তির যোগফল, সেটা হচ্ছে টোটাল শক্তি। এখন আমরা লিখতে পারি যেহেতু তরঙ্গস্থিত একটি কণার শক্তি দুটো উপাংশে বিভক্ত থাকতে পারে, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি, তাহলে আমরা এখন লিখব তরঙ্গস্থিত একটি কণার মোট শক্তি, অর্থাৎ তরঙ্গ স্থিত কণার মোট শক্তি equals to p square divided by 2m b। কারণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গতিশক্তি এবং এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। ঠিক আছে, এর আগে আমরা দেখেছিলাম গতিশক্তিটা p square divided by 2m কিভাবে আসে, তাই আমি আর ওখানে গেলাম না, কারণ আমরা প্রথমেই এটা আলোচনা করছিলাম। এখন আমরা যদি ওই অর্থাৎ উক্ত সমীকরণের বোথ সাইডে যদি আমরা সাই দ্বারা গুণন করে দেই, তখন কি আসে দেখি। ই সাই p স্কয়ার সাই 2m b সাই। এখন দেখুন আমরা একটু আগে এখানে ই সাই এর মান পেয়েছিলাম, এখানে p স্কয়ার সাই মান পেয়েছিলাম। এখন 4 নং এবং 3 নং এর মান যদি আমি এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসবে। তাহলে এখন আমরা লিখতে পারি 4 নং এবং 3 নং এর মান উক্ত সমীকরণে বসিয়ে পাই 4 ও 3 এর মান উক্ত সমীকরণে বসিয়ে, এখন 4 ও 3 এর মান যদি উক্ত সমীকরণে বসিয়ে দেই, তাহলে ই সাই এর মান আমাদের এটা মাইনাস এ স্কয়ার। আচ্ছা, একটা জিনিস যদি আমরা একটু হ্যাঁ ঠিক আছে, এ স্কয়ার বাই আই ডেল্টা সাই ডেল্টা টি এবং ইকুয়ালস টু পি স্কয়ার সাই এর মানটা হচ্ছে আমাদের এটা, আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এখানে লিখতে পারি সেটা হচ্ছে এখানে দেখুন আমরা যে মানটা পাইছিলাম সেটা হচ্ছে এই মানটা পি স্কয়ার সাই, অর্থাৎ এই পি স্কয়ার সাই এর মানটা হচ্ছে এতটুকু আমরা বসিয়ে দেব মাইনাস এ স্কয়ার টি স্কয়ার ডেল্টা স্কয়ার সাই বাই ডেল্টা এক্স স্কয়ার। ঠিক আছে, এবং নিচে ছিল আমাদের কত 2m প্লাস এখানে যা আছে তা আমরা লিখে দিলাম। এটাকে যদি আমরা একটু লিখি, দেখুন এই সমীকরণের এই অংশ যদি আমি উপরে নিচে i দ্বারা গুণন করে দেই, অর্থাৎ এন একটা i এবং এন একটা i, এখন i এ গুণ করলে কি হয় i স্কয়ার, তখন আমি এখানে লিখতে পারি i স্কয়ার। তো আমরা তো সবাই জানি যে i স্কয়ার ইকুয়ালস টু -1 হয়। এখন আমি i স্কয়ারের জায়গায় যদি -1 বসিয়ে দেই, -1, ওই মাইনাস এই মাইনাস এবং এই মাইনাস দ্বারা যদি আমি গুণ করে দিই, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হওয়ার কথা না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলে আমি টোটাল এটা মুছে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু সাজিয়ে যদি লিখি এখানে, তাহলে আমরা লিখতে পারি i স্কয়ার, আর এখানে আমরা লিখতে পারি দেখুন মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল্টা স্কয়ার 2, অর্থাৎ ডেল্টা স্কয়ার সাই ডেল্টা এক্স স্কয়ার বি সাই
এখন এখানে আমাদের আসে আই এইচ কাট ডেল্টা সাই ডেল্টা টি, ঠিক আছে। সুতরাং আমরা যা জানতে চাইছিলাম সাধারণ আকারে তরঙ্গ সমীকরণ, এটাই হচ্ছে আমাদের সাধারণ আকারে তরঙ্গ সমীকরণের রূপ প্রতিপাদন। আমরা এটাকে আরেকটু যদি লিখি, সেটা হচ্ছে আমাদের আই স্কয়ার স্কয়ার বাই 2m নেবলা স্কয়ার সাই বি সাই। এখানে ডেল্টা স্কয়ার ডেল্টা এক্স স্কয়ার ইকুয়ালস টু নেবলা স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা ডেল্টা স্কয়ার ডেল্টা এক্স স্কয়ার ইকুয়ালস টু আমরা নেবলা স্কয়ার লিখলাম, আর এখানে আমরা লিখতে পারি ডেল্টা সাই ডেল্টা টি। সুতরাং উক্ত সমীকরণই হচ্ছে সাধারণ আকারের তরঙ্গ সমীকরণ। তাহলে আমরা দেখলাম যে সাধারণ আকারের তরঙ্গ সমীকরণকে কিভাবে প্রতিপাদন করতে হয় এবং কিভাবে সাধারণ আকারের তরঙ্গ সমীকরণ থেকে আমরা অন্যান্য মান বের করতে পারি। তো আমরা এ পর্যন্ত দেখলাম। এর পরবর্তীতে আমরা তরঙ্গ এবং ফাংশনের পরবর্তীতে অন্য একটি লেকচার অর্থাৎ অন্য একটি সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।